আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ বাংলা আইসিটির আমাদের এই পূর্ণাঙ্গ কোর্সের আজকের বাংলা ক্লাসে। প্রথমে একটু বলে নিচ্ছি যে আজকের বাংলা ক্লাসে একটা কনফিউশন আমি রুটিন থেকেই দেখেছি। সেটা হচ্ছে যে ইভেন আজকে যারা ক্লাসটিতে ইতিমধ্যে জয়েন করেছো তারাও বলছো যে ভাইয়া নেকলেস তো শর্ট সিলেবাসে নেই, এরকম একটি বিষয় তোমাদের মধ্যে এসেছে। তো এটা তো আমরাও জানি আসলে যে শর্ট সিলেবাসের মধ্যে নেই। বেসিক্যালি আমাদের শর্ট সিলেবাস হয়ে গিয়েছে বা যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটির সবগুলা বিষয়ের উপর কিন্তু আমাদের ক্লাস নেওয়া এখন শেষ। শুধুমাত্র নাটক আর উপন্যাসে যে পাঠটা আছে অর্থাৎ সহপাঠ সেইটা বাদে। কিন্তু আমরা যখন তোমাদের কাছে এই কোর্সটা অফার করেছিলাম বা আমরা যখন কোর্সটা শুরু করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে এই কোর্সটায় আমরা আমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে পূর্ণাঙ্গ সিলেবাসই কিন্তু কভার করার চেষ্টা করব। কেন? কারণটা হচ্ছে আমরা এখান থেকে বাদ দিলেও আমাদের অ্যাডমিশন পরীক্ষা বলো, অন্যান্য ক্ষেত্রে বলো, আমাদের কিন্তু এই টপিকগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো সবকিছু মিলে যেহেতু আমরা প্রমিস করেছিলাম, আমরা সেই প্রমিসটুকু রাখতে চাই। স্টুডেন্টদেরকে আমরা পূর্ণাঙ্গ সিলেবাসে যা যা ছিল, যতটুকু একটা স্টুডেন্টের জানার কথা ছিল ততটুকু অংশ কিন্তু আমরা পড়াতে চাই। ঠিক আছে? তো আমাদের সাথে আজকে ক্লাসে অনেকেই জয়েন করেছো, যদিও অ্যাটেন্ডেন্স খুবই কম আমি দেখতে পাচ্ছি, একদম অল্প কিছু স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছো, বাট যারাই করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও জানি এটা সিলেবাসের মধ্যে নেই, আমরাও ফার্স্টে বলেছিলাম যেটা পড়ানোর প্রয়োজন নেই, কিন্তু যেহেতু এটা আমরা প্রমিস করেছিলাম যে পুরো সিলেবাসটা পড়াবো এবং কিছু স্টুডেন্ট শিখতেও চেয়েছিলা যে ভাইয়া আমাদের পুরো সবগুলা গল্প কবিতাই পড়ানো উচিত। তো সবকিছু মিলিয়ে সেই কারণেই এই ক্লাসগুলো করা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, নাটক উপন্যাসও পড়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা নাটক উপন্যাসও পড়া শুরু করে দিতে পারবো নেক্সট ক্লাস। এই নেক্সট শেষ করে এরপরে নাটক উপন্যাসের ক্লাসগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আমরা যেহেতু এটা আমাদের সিলেবাসে নাই, আমরা একটু শর্টে পড়বো, অত বিস্তারিত আলোচনায় যাব না। কি বলা হয়েছে, ওভারঅল কি কি জিনিসপত্র আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে হচ্ছে নেকলেসের ক্লাসটা করে আমরা কিন্তু শেষ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, আহ শর্ট সিলেবাসের বাংলা ফার্স্ট পেপারের যে গল্প কবিতা আছে সেগুলো সবগুলো শেষ, সহপাঠের অংশটুকু বাকি আছে। সহপাঠের অংশগুলোতেও আমরা পড়ে ফেলবো। কিন্তু সহপাঠে আগেও বলেছি, আবারও বলছি, নাটক উপন্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাস মানে হচ্ছে এমন না যে একদম লাইন বাই লাইন পড়ানো হবে, ওইটাতে কিন্তু ইন জেনারেল পড়ানো হয়। কারণ হচ্ছে তোমরা জানো যে নাটক উপন্যাস দুইটা মিলে দুইটা জিনিস নিয়ে আমাদের একটা পুরো বই রয়েছে সহপাঠের। তো পুরাটা একদম লাইন বাই লাইন পড়ানো সম্ভব না, কারণ ওখানে অনেকগুলো ক্লাস প্রয়োজন পড়ে, আর এটা আসলে লাগেও না। যেটা প্রয়োজন নেই সেটা আসলে না পড়ালেও কিন্তু আমাদের জন্য চলে। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে ক্লাসে মন্দিরা এসেছে, সিরাজুল রাখি এসেছে, শহীদুল এসেছে, শামীম এসেছে, তারপরে হচ্ছে আহ অপু আছো আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, জাহাঙ্গীর আছো, রাহুল আছো, ঠিক আছে, সেবা আছো, এসডি রাহুল আছো, 25 জনের মতো স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে, অঙ্কন আছো। আচ্ছা, মজার একটা এই সাহিত্য বা গল্প আমরা খুব ছোট করে হলেও পড়ে ফেলি। ঠিক আছে? আচ্ছা, তো নেকলেসের যে মূল আহ, গল্পটা ছিল সেটা লিখেছেন হচ্ছে গি দে মোপাসা, এবং এটার অনুবাদ করা হয়েছে অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। তো আমরা ইন শর্টে তাদের সম্পর্কে একটু জেনে নিব। সেটা হচ্ছে আমরা দুজনের ছবি দেখতে পাচ্ছি, গি দে মোপাসাকে এবং হচ্ছে পূর্ণেন্দু দস্তিদারের ছবিও কিন্তু আমরা তোমাদের জন্য সামনে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে একদম খুব ছোট করে যদি বলি, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যে গি দা মুপাসা উনার সম্পর্কে একটু জেনে নিই। তিনি 1867 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কি ছিলেন? বিখ্যাত ঔপন্যাসিক ও স্থাপক ফ্লোবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটেছিল, এবং পারিবারিক বন্ধু ফ্লোবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হন, অর্থাৎ তিনি আরেকজনের দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়ে আরেকজনের সহযোগিতায় তিনি তার এই যে সাহিত্যকর্মে লেখালেখি সেটি তিনি শুরু করেছিলেন। ঠিক আছে? এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেছেন। ফ্লোবেয়ার বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। তার মানে আমরা বুঝতেই পারছি যে ফ্লোবেয়ার ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত লেখক, এবং তার বাসায় বিভিন্ন লেখক, বিভিন্ন বিখ্যাত মানুষজনের আসা যাওয়া ছিল, এবং সেখানেই আহ আহ মোপাসার সাথে অন্যান্য মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও
মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎটা তৈরি করেছেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। আচ্ছা, অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু নোট ডাউন করে ফেলি। অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করেছে। গি দে মোপাসা 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই মৃত্যুবরণ করেন। আমরা কিন্তু একটু একটু হচ্ছে মানে এটাকে স্ক্রিন থ্রু করা বলে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম আমরা যেগুলো সিলেবাসে নাই সেগুলোর ক্ষেত্রে ভাবে পড়বো, যে মূল জিনিসগুলো একটু জেনে রাখার চেষ্টা করব, কি বলা হয়েছে জেনে রাখার চেষ্টা করব, যেন এটা সম্পর্কে আমাদের আইডিয়াটুকু থাকে, বুঝতে যেন আমরা পারি যে কি কি বিষয় এখানে বলার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার দলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দের 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার এবং মাতা হচ্ছে কুমুদিনী দস্তিদার। দেখো, আমরা যে তোমার হচ্ছে পূর্ণেন্দু দস্তিদারের কথা বলছি, তিনি কিন্তু লেখক এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছিলেন, বা তিনি তার কর্মজীবনে তিনি আসলে মানে লেখালেখির কাজও করেছেন এবং রাজনীতিতেও তিনি যোগদান করেছিলেন। পিতার নাম কি? পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার, মাতা হচ্ছে কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী, সমাজ ভাবক, লেখক হিসেবেও তিনি তার খ্যাতি ছিল। এই কথাগুলো বলা হয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে যে বিষয়গুলো রয়েছে: কবিয়াল রমেশ নীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা, প্রীতিলতা ইত্যাদি। আচ্ছা, তারপরে দেখো, এছাড়া তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প আর হচ্ছে মোপাসার গল্প। তিনি 1971 খ্রিস্টাব্দের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। অর্থাৎ তিনি তিনি কিন্তু মুক্তিযুদ্ধের, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময়টা, সেই মুক্তিযুদ্ধের সময়টাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এই বিষয়টা কথা এখানে মূলত বলার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে বেসিক দুটি জিনিস। তোমরা যদি কখনো তোমাদের আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে তোমরা পড়ে নিতে পারো, দেখে নিতে পারো, বিস্তারিত শিখে নিতে পারো। বাট আমরা একটু গো থ্রু করে নিলাম যে এই দুইজনের যে জীবনী, সেই জীবনী সম্পর্কে। এর পরবর্তী অংশে, অর্থাৎ এখন আমরা মূলত আমাদের যে গল্পটা রয়েছে সেটা পড়ে ফেলবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেকেই নতুন করে জয়েন করেছো, তো ক্লাসটাতে যারা নতুন করে জয়েন করেছো তাদের জন্য একটা ছোট্ট কথা বলে নেই। আমরা সবাই জানি যে আমাদের নেকলেস এই গল্পটি বা সাহিত্যকর্মটি আমাদের সিলেবাসে নেই, শর্ট সিলেবাসে নেই, কিন্তু এটা কিন্তু আমাদের ব্রড সিলেবাসে ছিল। এবং তোমরা যখন আমাদের কোর্সটিতে এনরোল করেছিলে তখন আমরা প্রমিস করেছিলাম যে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটাই আমরা কভার করব। তো যেহেতু আমরা সেটা প্রমিস করেছি, আমরা আমাদের প্রমিস রাখতে চাই, সে কারণেই আমরা এই ক্লাসগুলো করছি এবং করাচ্ছি। ঠিক আছে? তো যেই স্টুডেন্টরা, ইভেন অনেক স্টুডেন্টরা শর্ট সিলেবাস পাওয়ার পরেও চেয়েছিল যে যেন ব্রড সিলেবাসের, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটাই তাদেরকে কভার করানো হয়, কারণ শিক্ষার তো কোনো শেষ নাই এবং বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমরা এই ক্লাসগুলো করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে যদি চলে যাই, আমরা মূলত গল্পটা পড়া শুরু করছি। সে ছিল চমৎকার সুন্দরী এক তরুণী, নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার তার কোনো উপায় ছিল না। আচ্ছা, তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। আপিস মানে কি বলতো দেখি, ক্লাসে যারা আছো? আপিস মানে মূলত এখানে হচ্ছে অফিসের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা হচ্ছে আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এখানে মূলত একজন চমৎকার একজন তরুণীর কথা বলা হচ্ছে, যিনি অত্যন্ত সুন্দর, দেখতে সুন্দর, তার কিন্তু তার জন্ম হয়েছে একজন সাধারণ কেরানির ঘরে বা কেরানির পরিবারে। এবং তার যেহেতু একজন কেরানির ঘরে, বা কেরানিদের সাধারণত দেখা যায় যে আর্থিকভাবে, মূলত বলা হয়েছে যে সে যেই জায়গায় জন্মগ্রহণ করেছে বা যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেখানে সেই পরিবারটা আর্থিকভাবে ততটা সচ্ছল নয়। আচ্ছা,
যেহেতু সেই পরিবারটা ততটা সচ্ছল নয়, তার আসলে আনন্দ, তার আশা এইসবের ক্ষেত্রে তার আহ কোনো আকাঙ্ক্ষা কোনো কিছুই যেন আসলে তেমন ভাবে ছিল না। কারণ যদি সেটা থাকতো, তাও সেটা আসলে ফুলফিল করা বা পূর্ণ করা বা সেটাকে আসলে মানে সেটাকে সত্যি করার কোনো উপায় তাদের পরিবারের পক্ষে ছিল না। তো দেখা গিয়েছে যেহেতু এরকম একটা পরিবারে তার জন্ম হয়েছে, পরিচিত হবার, প্রশংসা পাবার বা প্রেম লাভ করার মতো কোনো বিষয় তার মধ্যে বা তার সেই সুযোগটি হয়নি। এবং সে সুন্দর হলো, সে যে একজন ধনী মানুষের সাথে বিয়ে করবে, তার যে একটা ধনী মানুষের সঙ্গে বিয়ে হবে, সেইটাও কোনোভাবে হয়নি। তাই শিক্ষা পরিষদ অফিসের, অর্থাৎ শিক্ষা পরিষদের একজন সামান্য মানুষের বা একজন সাধারণ কেরানির সঙ্গেই তার যে বিয়ে হবে সেটাকে সে স্বীকার করে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। তাদের কোনো জাতি বর্ণ নাই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা স্ত্রী সৌন্দর্য বা মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি এবং বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলা সমকক্ষ করে তোলে। আচ্ছা, বলা হয়েছে যে দেখো, নিজেকে সজ্জিত করার মতো সক্ষমতা জন্য সে সাধারণ বা অক্ষমতার জন্য বলা হয়েছে। কারণ নিজেকে সজ্জিত করার জন্য ধরো সুন্দর সুন্দর অনেক কিছু লাগবে, হয়তো ধরো সুন্দর জামা কাপড় লাগবে, সুন্দর গহনা লাগবে, তারপর এই সব কিছু, সুন্দর জুতা লাগবে, অর্থাৎ তার গেট আপটা তো সুন্দর হতে হবে, কিন্তু নিজেকে সজ্জিত করার এই সক্ষমতাটা তার নেই। অর্থাৎ সুন্দর বা দামি জিনিসপত্র যে সে কিনবে, সেটা করার মতো সুযোগটা নাই। তো যেহেতু সেই সুযোগটা নেই, সে সাধারণ ভাবেই থাকতো। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। অন্যতম হিসেবে কেন? কারণ তার শ্রেণীর মানুষের মধ্যে সে অনেক সুন্দর ছিল, সে অনেক দেখতে সুন্দর ছিল, পরিপাটি ছিল, তো তারপরেও সে অসুখী ছিল। তাদের সাধারণত কোনো জাতি বর্ণ নাই, জন্মের পর থেকে তারা স্ত্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি ও বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলা সমকক্ষ করে তোলে। মূলত বলার চেষ্টা করা হয়েছে, দেখো, সবসময় মানে বাহ্যিক চাকচিক্য বা বাহ্যিক চাকচিক্য বলতে এখানে মূলত আমি বোঝাতে চাচ্ছি পোশাক আশাক, গহনা, অর্নামেন্টস, জুয়েলারি, এইসবের থেকে অনেক সময় দেখা যায় সহজাত যে চাতুর্য, প্রকৃতিগত সুরুচি। ধরো একটা মানুষের রুচিগত ভাবে, ধরো একটা মানুষ হয়তো অনেক দামি কোনো জামা কাপড় পরেনি, কিন্তু যে জামাটা পরেছে সেটা একটু দেখতে সুন্দর, অর্থাৎ তার রুচি রয়েছে, বুদ্ধি রয়েছে। এই যে বুদ্ধির নমনীয়তা, এইটাই একটা মানুষের বা এই ধরনের মানুষদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও অনেক সময় বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলা সম্ভব হয়। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? সর্বদা তার মনে দুঃখ থাকে, তার ধারণা যত সব সুরুচিপূর্ণ বা বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার, বিভিন্ন জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। মানে যে এরকম জিনিসপত্রগুলো বা এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো হয়তো তার বয়সের অন্য মেয়েরা হয়তো সেটি সে করতো না, সেটি লক্ষ্য করতো না, কিন্তু সে এটি নিয়ে বেশ মনোযোগী ছিল, এটি খেয়াল রাখতো এবং এটি নিয়ে তার বেশ দুঃখও ছিল। সে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো। সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোক মণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্য। অর্থাৎ তার সাধারণ ঘরে জন্ম হয়েছে, সে সাধারণ জীবন যাপন করেছে, সে সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে, কিন্তু সবকিছুর পরেও তার যেন এক ধরনের উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা রয়েছে। সে স্বপ্ন দেখে তার সাথে মানুষজন থাকবে, তার আমরা বেশ ভালো মতো দেখতে পারি। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের এই বিষয়গুলা, যেগুলা এখানে বলার চেষ্টা করা হয়েছে? এখানে মূলত যে মানুষ আসলে ও মানে ছোট ঘরে বা তার
তার সেই সময়টাতে তার সুযোগ না থাকলেও সে কিন্তু মন থেকে সবসময় চিন্তা করেছে যে সে একটা আহ প্রাসাদে থাকছে, সে একটা উচ্চাবিলাসী কোথাও থাকছে, তার সাথে মানুষজন থাকছে যারা হচ্ছে তার খাতির যত্ন করছে। অর্থাৎ এই জিনিসগুলা কিন্তু আমরা তার আশা আকাঙ্ক্ষার মধ্যে দেখতে পাচ্ছি। আমরা কি সবাই কঠিন কোনো বিষয় না, খুবই সহজ, এখানে বোঝার মতো সবকিছু অত্যন্ত সহজ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তার খাটো পায়জামা তার খাটো পায়জামা পরে যে আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। সেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ বা এটা আকাঙ্ক্ষিত পুরুষ হয়, সব মেয়েদের কাম্য সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায় গল্প গুজব করবার জন্য ছোট সুরভিত একটা কক্ষ সেখানে থাকবে, এমনটা হচ্ছে মূলত এখানে বলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সে যেন একটা পুরা আহ রাজপ্রাসাদে থাকার মতো স্বপ্ন দেখছে, যে এখানে হচ্ছে সে থাকবে, এখানে সে তার সাথে আহ আরো মানুষজন থাকবে, যখন প্রয়োজন পড়বে মানুষজন তার সাথে আসবে। সে প্রতিদিন বিকাল 5টায় বন্ধু বান্ধবদের সাথে একটা আলাদা রুমে গল্প করবে, একটা সুরভিত অর্থাৎ সুন্দর স্মেলওয়ালা সুরভিত একটা সুন্দর কক্ষ থাকবে, এরকম একটা স্বপ্ন সে যেন দেখছে। 3 দিন ধরে একখানা ব্যবহৃত টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশির আওয়াজে তার স্বামী বড় সরুয়ার পাত্রটি ঢাকনা তুলতে তুলতে বলে, ও কি ভালো মানুষ, ওর চেয়ে ভালো আমি আর কিছু চাই না। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে, তখন তার মনে পড়বে আড়ম্বর পূর্ণ সান্ধ্যভোজের কথা, উজ্জ্বল রৌপ্য পাত্রাদি, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা আর মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। তার কাছে ফ্রক, গহনা নেই, নেই বলতে কিছুই নেই, অথচ ওই সকল বস্তুই তার প্রিয়। তার ধারণা ওই সকল বস্তুর জন্যই বা ওইসবের জন্যই তার সৃষ্টি হয়েছে। আচ্ছা, সুখী করার, কাম্য হওয়ার, চালাক বা প্রণয় জাজিকার হবার কতই না তার ইচ্ছে। ঠিক আছে, তার কনভেন্টের সহপাঠিনী এবং ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। বিরক্তি, দুঃখ, হতাশা, নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদতো। এক সন্ধ্যায় হাতে একটা বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরলো। আচ্ছা, এর আগে পার্টটুকু যদি একটু সামারি আমি তোমাদের সাথে বলি, তাহলে আই থিঙ্ক তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দরী নারীর কথা এখানে বলা হচ্ছে, তার মানে তার সে আসলে ধরো যে তার জন্ম হয়েছে একজন কেরানির ঘরে, সে হচ্ছে ধরো তার সেই উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা গুলো পূরণ করার সামর্থ্য তার নেই, সুযোগ তার নেই, কিন্তু মন থেকে সে সবসময় স্বপ্ন দেখে, মন থেকে তার সবসময় একটা ইচ্ছা ছিল যে সে তার এই স্বপ্নগুলো পূরণ করবে। ঠিক আছে, সে তার এই স্বপ্নগুলো পূরণ করবে এবং শুধুমাত্র তাই নয়, এই স্বপ্নগুলোর মাধ্যমে মানে এই স্বপ্নগুলো পূরণের জন্য সে স্বপ্ন দেখে যে বিকাল 5টায় সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তার একটা আলাদা রুম থাকবে, তার সাথে প্রজারা থাকবে যারা তার সেবা যত্ন করবে। এরকম তার বেশ কিছু স্বপ্ন রয়েছে, এবং শুধুমাত্র তাই কিন্তু নয় বলছি এই কারণটা হচ্ছে যে তার এরকম থাকা বন্ধু রয়েছে, এরকম থাকা মানে এরকম বিলাসী বন্ধুরা রয়েছে যারা খুব সহজেই এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারে। মানে ধরো মানে এরকম প্রাসাদ আছে যাদের, যারা অত্যন্ত ধনী, যাদের আরো মানুষজন রয়েছে, যার হচ্ছে তাদের বাসা অনেক বড়, বা হচ্ছে তাদের অনেক অর্থ সম্পদ রয়েছে। তো এই যে তার বন্ধুরা যাদের এত কিছু রয়েছে, তাদের সাথে তার দেখা করতে, তাদের সাথে তার মিশতে বেশ খারাপ লাগে, কষ্ট লাগে, কারণ
তার তো এই স্বপ্নগুলো ছিল, যে স্বপ্নগুলো সে পূরণ করতে পারেনি, যে স্বপ্নগুলো তার কখনো সত্যি হয়নি। ঠিক আছে, এই কথাগুলো মূলত এখানে বলা হয়েছে। তোমরা কি সবাই এই অংশ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, যদি আমি আছি, আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্বের কারণে ক্যামেরাটা অফ রেখেছি, বাট আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছো। ঠিক আছে, আচ্ছা। তো যারা আছো একটু বলো। আচ্ছা, মাত্র আবার এই কোশ্চেনটা এসেছে যে ভাইয়া নেকলেসটা কেন পড়াচ্ছেন। নেকলেসটা পড়াচ্ছি কারণ হচ্ছে আমাদের সিলেবাসে নেই, কিন্তু ইংলিশ বাংলা আইসিটি এই কোর্সটাতে আমরা সম্পূর্ণ সিলেবাসটা কভার করে দেবো, এটাই আমরা বলেছিলাম। এই কারণেই আমরা নেকলেসটা পড়াচ্ছি, অন্যথায় আমরা নেকলেসটা পড়াতাম না। ঠিক আছে, আচ্ছা। কাউসার এসে আবারও একই প্রশ্নটা করলা ভাইয়া। আহ আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি, সেটা হলো যে আমরা নেকলেস পড়াচ্ছি কারণ আমরা ইংলিশ বাংলা আইসিটি কোর্সে পুরো কোর্সটাই কমপ্লিট করব, সবগুলা গল্প কবিতা পড়াবো। তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু সবকিছু শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো সবকিছু বুঝেছো কিনা একটু বলো। যারা ক্লাসটিতে আছে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আবার আর বুঝতে পারছো কিনা। যদি সবকিছু ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে কিন্তু আমরা নেক্সট পার্টে চলে যাবো। আচ্ছা, সবাই মোটামুটি বলছে যে ভাইয়া বুঝতে পেরেছি, অল ক্লিয়ার আছে, অসাম স্টোরি। হ্যাঁ, স্টোরিটা খুবই সুন্দর, এই জন্য আসলে পড়তে আরো ভালো লাগার কথা। আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, তাসলিমা ছবি, কোনো অসুবিধা নেই, মাত্র এসেছো। অসুবিধা নেই, করতে থাকো ক্লাসটা, হোপফুলি বুঝতে পারবো পড়াটা। আচ্ছা, তো পরবর্তীতে বলা হয়েছে যে এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরলো। সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস? একটা খুব ভালো একটা প্রশ্ন আসে যে কি জিনিস নিয়ে এসেছে খামে করে। আচ্ছা, পরবর্তীতে দেখি। মেয়েটা তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো। তার নিচের কথাগুলো মুদ্রিত ছিল। মুদ্রিত ছিল মানে তাতে নিচের এই কথাগুলো লেখা ছিল। যে কার্ডটা খুলেছে বা যেই ইনভেলাপ বা হচ্ছে খামটা খুলেছে, তাতে এই কথাগুলো ছিল। কথাগুলো কি? জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন। অর্থাৎ তাকে এবং তার স্বামীকে একটি দাওয়াত দেওয়া হয়েছে, যেটি দাওয়াতের লেভেলটা চিন্তা করবে। মানে জনশিক্ষা মন্ত্রী, একটা মন্ত্রীর দাওয়াত বা একটা মন্ত্রীর বাড়িতে একটা প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করা হয়েছে। আচ্ছা, তার স্বামী যেমন আশা করেছিল তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো। অর্থাৎ আহ তার স্বামী এই খামটি বা ইনভেলাপটি যখন দিয়েছিল তখন সে বেশ খুশি ছিল যে একটা বড় প্রোগ্রামে তারা আমন্ত্রণ পেয়েছে, তারা সেখানে যাবে। কিন্তু এবং এতে করে সে ভেবেছিল তার স্ত্রী অনেক বেশি খুশি হবে, কিন্তু দেখা গেল তার স্ত্রী আসলে খুশি না হয়ে বরং আমন্ত্রণ খানা টেবিলে নিক্ষেপ করে বলল যে এটা দিয়ে আর কি করব তুমি বলো আমারে। পরে বললো যে কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ। আচ্ছা, এই এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বলা এখানে দেখো, স্বামীর যে একটা ভালোবাসা তার স্ত্রীর প্রতি, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। বলেছে যে এটা সে তার স্ত্রীর জন্য বেশ কষ্ট করে জোগাড় করেছে, কারণ তার স্ত্রী বাইরে যায় না। আর তার স্ত্রী সরকারি মহলকে দেখতে চেয়েছিল, তার এরকম একটা উচ্চাভিলাষী স্বপ্ন ছিল যেটা সে তার চোখের সামনে দেখতে পারবে। তো সবকিছু মিলিয়ে সে কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসটা ম্যানেজ করেছে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীর ভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আহ ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো। অর্থাৎ তখন সেই মেয়েটি, অর্থাৎ তার স্ত্রী, তাকে উল্টা প্রশ্ন করলো যে আচ্ছা, আচ্ছা। তো যে জিনিসটা এখানে মূলত বলা হয়েছে যে মূলত এই জিনিসটা বলা হয়েছে যে আহ তার স্ত্রী বলতে চেয়েছে যে সব ঠিক আছে, বাট অনেক বড় প্রোগ্রাম, ওখানে আমি কি পরে যাব, অর্থাৎ আমার পরনের পোশাক কি হবে, কি পরবো তুমি আমাকে বলো। সে সম্পর্কে এখনো কিছু ভাবিনি, তাই সে বিব্রত ভাবে বলে, কেন, আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। অর্থাৎ দেখো, এখানে তার স্বামীর, অর্থাৎ ছেলেটার বেশ
সাধারণ কিছু চিন্তা ভাবনা, সে ছোট ছোট বিষয়কে খুব সুন্দরভাবে দেখে। একটা সাধারণ জামা, এটাই হয়তো তার কাছে বেশ সুন্দর, বেশ সব জায়গায় পরে যাওয়ার মতো। তার স্ত্রী তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় দুটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়লো। সে থমথমে বলল, কি হলো, কি হলো তোমার? আচ্ছা, তো মূলত তার স্ত্রী এই কথা শুনে এবং এই অবস্থায় কান্নাকাটি শুরু করলো, এবং সেখানে সে বেশ আতঙ্কিত হয়ে গেল, সে বেশ অবাক হয়ে গেল। প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে। সে সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কারখানা নিয়ে তাকে দাও। দেখো, এখানে মূলত দেখতে পাচ্ছি যেখানে তার স্বামী তার জন্য, তার কথা চিন্তা করে, তাকে ভালোবেসে তার জন্য একটা কার্ড, একটা দাওয়াতের ব্যবস্থা করেছে। সেখানে শুধু পোশাক, ভালো পোশাক আর দামি পোশাক নেই বলে সে বলছে যে তোমার সহকর্মীর মধ্যে যার স্ত্রীর পোশাক ভালো রয়েছে, তার থেকে ভালো রয়েছে, তাকে কার্ডখানা দিয়ে দিতে। সে মনে মনে দুঃখ পায়, কারণ আসলে তুমি ধরো একটা মানুষকে ভালোবাসো, তার জন্য তুমি একটা কিছু কষ্ট করেছো, তার জন্য এফোর্ট দিয়েছো, সেখানে যদি তোমার সেই এফোর্টটুকুকে সে একদমই পাত্তা না দেয়, তাহলে তুমি তো অবশ্যই মনে মনে কষ্ট পাবা, তাই না? তো এই জিনিসটি এখানে কিন্তু হয়েছে, সে মনে মনে দুঃখ পেয়েছে এবং কষ্ট পেয়ে সে জবাব দিয়েছে, মাতিলদা, বেশ তো, চলো আলাপ করি আমরা। এমন কোন পোশাক অন্য কোনো উপলক্ষ যা দিকে কাজ চলবে, অথচ বেশ সাদাসিধে, তার দাম আর কত হবে? দেখো, মাতিলদা অর্থাৎ সে তার স্ত্রীকে বলছে যে দেখো, এটা নিয়ে তো এরকম রাগ করার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই, বরং চলো আমরা কথা বলি, আলাপ করি, চেষ্টা করি যে এমন একটা পোশাক তোমার প্রয়োজন যেটা হয়তো আমরা নতুন করে কিনেও ফেলতে পারি, খুব বেশি দাম তো হবে না। দেখো, সে তার স্ত্রীর প্রতি ভালোবাসা রেখে কথাটি বলছে। কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে, এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবে কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। অর্থাৎ মেয়েটা কিন্তু বেশ বুদ্ধিসম্পন্ন। সে চিন্তা করছে এমন অনেক টাকা যদি চেয়ে ফেলে, তাহলে তো সে সাথে সাথে বলবে যেটা তার পক্ষে সম্ভব না, মানে তার স্বামীর পক্ষে সম্ভব না। তাই সে একটা এমন একটা সংখ্যায় চিন্তা করলো যেটা আসলে সরাসরি তাকে মানা করে দেওয়া হবে না। শেষ পর্যন্ত ইতস্তত করে, ইতস্তত মানে একটু চিন্তিত হয়ে, একটু মানে একটু বলবে বলবে না এরকম একটা ব্যাপার করে শেষ ফাইনালি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। আচ্ছা, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে তার বাহিরে বা ওই প্রোগ্রামটিতে যাওয়ার জন্য যে পোশাকটি তার পরতে হবে, সেটির দাম কম বেশি হলে 400 ফ্রা এর মতো হবে। আচ্ছা, তো 400 ফ্রা এর কথা বলা হয়েছে, শুনে তার মুখ ম্লান হয়ে গেল। মানে হচ্ছে যে এটা শুনে তো তার স্বামী স্বাভাবিকভাবে, 400 ফ্রা তো আসলে এক সাধারণ কেরানির জন্য বা সাধারণ মানুষের জন্য অনেক। তো সে এটা শুনে একটু চিন্তিত হয়ে গেল, কারণ তার যেসব বন্ধু গত রবিবারের নাতনিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় সে একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সঞ্চয় করেছিল। দেখো, এখানে আমরা আরেকবার দেখতে পাবো যে তার স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, কিভাবে যে মূলত তার একটা শখ ছিল, যে শখটা হচ্ছে যে সে তার বন্ধুদের সঙ্গে ভরত পাখি মানে এক ধরনের পাখি শিকার করতে যাবে। তো পাখি শিকার করতে হলে বন্দুক প্রয়োজন, সেই বন্দুকটা সে কেনার জন্য অনেকদিন ধরে অর্থ সঞ্চয় করছিল, ঠিক আছে, ঠিক এই পরিমাণ অর্থ, অর্থাৎ 400 ফ্রায়ের মতোই। তা সত্ত্বেও সে জবাব দিয়েছে, বেশ তো, আমি তোমায় 400 ফ্রা দেব, কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। অর্থাৎ সে তার স্ত্রীকে এখানে খুশি রাখতে যাচ্ছে, খুশি করতে যাচ্ছে, সে যেন কোনোভাবে মন খারাপ না করে। বল নাচের দিন যত এগিয়ে আসতে থাকে, ততই মাদাম লুইসেলকে বিচলিত আর উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক তো প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। তো মূলত এখানে ধরো যতই দিন এগিয়ে আসছে প্রোগ্রামের, ততই হচ্ছে মাদাম লুইসেল আরো বেশি চিন্তিত, আর হচ্ছে তোমার একটু চিন্তিত হয়ে গেছে, উদ্বিগ্ন হয়ে গেছে যে পোশাক তো তৈরি হয়ে আসছে, তারপরও এমন চিন্তিত কেন, এমন মন খারাপ কেন? তো তার স্বামী তাকে জিজ্ঞেস করেছে যে তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মনে মুক্তা একটা দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তা এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। দেখো, 400 ফ্রা দিয়ে একটা জামা বানানো হয়েছে, তারপরে হচ্ছে এখন সে তার আরেকটা দাবি জানাচ্ছে যে তার তো
এখানে পরার মতো জুয়েলারি কিছু নেই, কোনো গহনা নেই। তো সেই কারণে হচ্ছে তার এখানে বরঞ্চ না যাওয়াটাই ভালো হবে, সে এরকমটা চিন্তা ভাবনা করেছে। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে স্বামী বলল, কিন্তু সত্যিকার ফুল দিয়ে তুমি সাজতে পারো, এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 পা দিলে তুমি 2টি কি 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পেয়ে যাবে। দেখো, স্বামীর চিন্তা ভাবনা আসলে বুঝতে পারছি আমরা যে খুবই সাধারণ। খুবই সাধারণ এজ ইন হচ্ছে, ধরো দেখা যায় না যে ছোট ছোট জিনিসকে দিয়ে সুন্দরভাবে, ধরো রুচি সম্পন্ন তুমি যদি হও, তোমার কিন্তু সবসময় দামি জিনিস প্রয়োজন পড়বে না। তো স্বামী সাধারণভাবে ওই জিনিসটাই বলেছে যে দেখো, 10 পা দিয়ে তো সুন্দর গোলাপ ফুল পাওয়া যাবে, গোলাপ ফুল দিয়ে তুমি না হয় তোমাকে সুন্দর মতো সাজিয়ে নিলে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না, সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নাই। তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো, আচ্ছা কি বোকা দেখো তো আমরা। যাও, তোমার বান্ধবী মাদাম ফোর্স্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার গহনা, জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয়। এইটুকু আদায় করার মতো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। আচ্ছা, তো মূলত তার স্বামী এখন তাকে একটা বুদ্ধি দিয়েছে। বুদ্ধিটি হচ্ছে, তার তো বড়লোক বান্ধবী আছে বা ধনী বান্ধবী আছে, তো সেই ধনী বান্ধবীর কাছ থেকে দাবি জানিয়েছে যে যেন একটা কি করে, একটা দামি গহনা ধার নিয়ে আসে। সে ধার নেওয়া গহনাটা পরলে তো আর কষ্ট করতে হবে না তার। সে আনন্দ ধ্বনি করে উঠলো, তারপর সে বলল, সত্যি তো, এটা তো আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্সিয়ারের তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে নিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তাকে খুলে বলল, ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও। সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার একটা কারুকার্য ভরা সোনার ভিনিসার ক্রুশ। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলো পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু তোমার নেই? কেন, আছে, তোমার যা পছন্দ তুমি তাই বেছে নাও। হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হাত। অদম্য কামড়ায় তার বুক দূর দূর গড়ে ওঠে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর সেটা গলায় তুলে নেয়। সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করলো, তুমি ওইখানা আমায় ধার দেবে? শুধু এটা? কেন দেবে না? কেন দেব না, নিশ্চয়ই দেবো। অর্থাৎ সে ওই হারটা দেখে এতটা খুশি হয়ে গেছে। তখন সে বলছে যে, জিজ্ঞাসা করেছে মাদাম ফোর্স্টিয়ারকে যে সে ওইখানা হার তাকে ধার দিবে কিনা, শুধু এইটাই সে নিতে চায়। আচ্ছা, তো তখন স্বাভাবিকভাবেই মাদাম ফোর্স্টিয়ার বলছে যে অবশ্যই দেবো, কেন দেবো না, নিতেই পারো। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে। আচ্ছা, বল নাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়াল ওয়ালটজ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রীও তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে, আবেগে ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে ভেসে যেন আসছিল এই সব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী বেশ ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট্ট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। আচ্ছা, বাড়ি ফিরবার পথে আহ গায়ে জড়াবার জন্য তারা যে আটপৌরে সাধারণ একটা চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের উপর সেটি জড়িয়ে দেয়। বলনাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য স্বপরিস্ফুট হয়ে উঠছিল। তো মূলত তার যে পোশাক, বলনাচে তার যে অঙ্গভঙ্গি, সবকিছুর সাথে ওই চাদরটা যেন এখন বোঝা যাচ্ছিল যে সে আসলে দারিদ্র, বা তার সে যে আসলে একটু তার আর্থিক অবস্থা খারাপ। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই সে যেসব ধনী মেয়ে দামি বসমী চাদর গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। আচ্ছা, লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। আমি একখানা গাড়ি ডেকে আনি।
কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। আচ্ছা, হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা শিন নদীর দিকে হাঁটতে থাকে। শিন নদীর খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, যদিও তোমাদের এইচএসসি তে পরীক্ষায় আসবে না, বাট স্টিল জেনে রাখতে পারো। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি, যা প্যারিসে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা, যেই দিনে এগুলো নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। ওইখানে তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্ত ভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল। তার হারখানা গলায় জড়ানো নেই। অর্থাৎ সে বেশ চিন্তিত হয়ে গেল যে তার হারখানা তো গলায় জড়ানো নাই, হারখানা কোথায় গিয়েছে এটা সে এখন আর খুঁজেই পাচ্ছে না, যে তার হার কোথায় আছে। ঠিক আছে, হঠাৎ সে আর্তনাদ করলো। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? উত্তেজিত ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার আমার কাছে মাদাম ফোর্সটিয়ারের হারখানা নেই। আতঙ্কিত হয়ে সে উঠে দাঁড়ালো। কি বললো? কি বললে তা কি করে হবে? এটা সম্ভব নয়, কারণ একটা হীরার হার হারিয়ে ফেলেছে। এটা তো আসলে তাদের জন্য অত্যন্ত কষ্টের একটা ব্যাপার, মানে অত্যন্ত চিন্তার একটা ব্যাপার, কারণ এটা নিয়ে তারা আসলে কি করবে, এটা কিভাবে ফেরত দিবে, এটা তো সম্ভব না তাদের পক্ষে। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু ওই হারখানা আর পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তো যে তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে আসলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়ার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বরটি টুকু নিয়েছিলে? না। আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। অর্থাৎ মানে সাধারণভাবে আমরা যখন কোনো গাড়িতে, ট্যাক্সিতে বা সিএনজিতে উঠি, আমরা কিন্তু এগুলো লক্ষ্য করি না। ঠিক আছে। আচ্ছা, হতাশ ভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল। অর্থাৎ সে যেই যেই পোশাকটা পরে গিয়েছিল, সান্ধ্য গাউন, সেটা পরেই রয়ে গিয়েছে। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাশা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে আসলো। সে কিছুই খুঁজে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল। পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তার মনে কিছুটা আশা হলো। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো, তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কিছুই সে খুঁজে পায়নি। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানা আংটা তুমি ভেঙে ফেলেছো, তাই তুমি তা মেরামত করতে দিয়েছো। তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। 1 সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো, ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। পরদিন যে বাক্সে ওটা ছিল, তার ভিতরে ওই যে স্বর্ণাকারের নাম ছিল, তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বলল, মাদাম, ওইখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বক্সা দিয়েছিলাম। তারপর তোরা ওই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুইজনের শরীরে বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো, ঠিক তাদের হারানো হারার হারের মতো। তার দাম 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা সেই হারটি পেতে পারে। চিন্তা করে দেখো, 40,000 ফ্রা, ইটস মানে কাইন্ড অফ যে ধরো একটা অরিজিনাল হীরার হার, যেটা 40,000 ফ্রা, আমি কেমনে বুঝাবো এখন তোমার? ধরো যার যার কাছে ধরো 400 ফ্রা জোগাড় করতেই বেশ কষ্ট হয়, তার কাছে 40,000 ফ্রা, ইট মিনস প্রায় 10 টাইমস, রাইট? 400 থেকে 40,000, 10 টাইমস না, 10 গুণ তো। হ্যাঁ,
তো 10 গুণ হইলে তুমি চিন্তা করে দেখো, না 10 গুণ না, বেসিক্যালি হচ্ছে তোমার এটা কত গুণ, 100 টাইমস তো, কারণ 400 থেকে 10 গুণ হলে 4000 হইতো। তো আরো 10 গুণ মানে হচ্ছে প্রায় 40,000 ফ্রাঙ্ক। তো এইটা জোগাড় করা একটা মানুষের জন্য আসলে কত কষ্ট হতে পারে তুমি চিন্তা করে দেখো। তো তারা বেশ চিন্তিত এবং তারা আসলে কি করবে বুঝে উঠতে পারছে না। বাট একই সাথে তারা জানে যে এই হারটা তাদেরকে যে কোনো এই হোক না কেন ফেরত দিতে হবে, তারা সেটি ফেরত দিতে চায়। 3 দিন যেন ওটা বিক্রি না করে সে যেন তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরো ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে হারটি খুঁজে পাওয়া যায় তারা ওইটি ফেরত দিয়ে 34,000 ফ্রাঙ্ক ফেরত নিতে পারবে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,000 ফ্রাঙ্ক ছিল, বাকিটা সে ধার করলো। মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ফোর্সিয়ারকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, ওরা আরো আগে তোমার ফেরত দেওয়া ছিল, কারণ তা আমারও দরকার হতে পারতো। আচ্ছা, তার বান্ধবী সেই ভয় করেছিল, তেমন ভাবে সে গহনার বাক্সটি খুললো না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করত, সে কি বলতো, সে কি উপহার দিত। আচ্ছা, এবার মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন, সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল, তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। অর্থাৎ তারা তাদের জীবনটা যেন, তাদের সম্পূর্ণ জীবনটা যেন একদম পরিবর্তিত হয়ে গেল, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ঘর কন্যার কঠিন সব কাজ এবং রান্নাঘরের বিরক্তির কাজ করবে সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধয়, তৈলাক্ত পাত্র এবং ঝোল রাধার কড়াই মাঝে। ময়লা কাপড় চোপড় সে বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কষাই এবং ফলের দোকানে যায়। তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। অর্থাৎ তাদের জীবনটা যেন একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে। তো এই এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু খুবই গুরুত্ব, মানে এই চেঞ্জটা কিন্তু তাদের সম্পূর্ণ জীবনটাই যেন চেঞ্জ করে ফেলেছে। ঠিক আছে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ করতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে। রাত্রে এক পাতা 5 শাও হিসেবে সে প্রায়ই লেখা নকল করে। এরকম ভাবে জীবনের 10টা বছর তারা কাটায়, অর্থাৎ তাদের জীবনের সবকিছুই যেন অনেকটাই পরিবর্তন হয়েছে এবং 10টা বছর তাদের চলে গিয়েছে। 10 বছরের শেষে তারা সবকিছুর মহাজনের সুদ সহ প্রাপ্য নিয়ে ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয় হলো। মাদাম লয়সেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা একপাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে, বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনের সান্ধ্য অনুষ্ঠানে বসে বল নাচ তাকে সুন্দর দেখাচ্ছিল এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভাবে। যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য তাদের জীবনে ছিল। সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। অর্থাৎ দেখো, তাদের এই সম্পূর্ণ বিষয়টাতে আমরা মূলত দেখলাম যে তাদের জীবনটা কিন্তু সম্পূর্ণভাবে কি পরিবর্তিত হয়ে গিয়েছে, একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তারা চিন্তা করছে এই 10টা বছরে তাদের যদি এতগুলো দেনা না থাকতো, এতগুলো চেষ্টা, এত কষ্ট না করতে হতো, তাহলে হয়তো তাদের জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। হয়তো তারা আরো ভালো করতে পারতো। তো তখন তাদের মনে হয়েছে যে একটা হার বা একটা বস্তু কিভাবে একটা মানুষের জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে, সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলতে পারে। এই জিনিসটা, রিয়েলিটিটা তারা বুঝতে পেরেছে। আচ্ছা, যদি সে গলা সেই হারখানা না হারাতে তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। যাই হোক, পরবর্তী অংশে যদি চলে যাই, বলা হয়েছে দেখো, এক রবিবারে সারা সপ্তাহের সব দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতরা একজন মেয়ে তার চোখে পড়লো। সে হলো মাদাম ফোর্স্টিয়ার, অর্থাৎ তার সে বান্ধবী। সে এখনো যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়। দেখে মাদাম লয়সেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে।
তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সবকিছু খুলে বলবে, কেন বলবে না? আচ্ছা, পরে দেখো বলা হয়েছে, সে মেয়েটি কাছে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারলো না। এক সাধারণ মানুষ তাকে এত অন্তরঙ্গ ভাবে সম্বোধন করে সে অবাক হলো। সে বিব্রত ভাবে বলল, কিন্তু ম্যাডাম আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। না, আমি মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার দুর্দিন যাচ্ছে, বেশ কিছু সুখের দিন গেছে, আর সেটা হয়েছে তোমার জন্য। আমার জন্য? তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা তুমি আমাকে ফেরত দিয়েছিলে? ঠিক সেখানের মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম। তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে। সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্তে আছি। মাদাম ফোর্সিয়ার তার কথায় মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে তোমার আনফিনিশড যাও তুমি একখানা হীরার হার কিনেছিলে? হ্যাঁ। তা তুমি খেয়াল করোনি? ও দুটি একরকম ছিল। বলে সে গর্বের ভারে ও সরল আনন্দে একটু হাসলো। এর মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে দিয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল। তার দাম 500 ফ্রার বেশি হবে না। অর্থাৎ দেখো, এখানে মূলত বলা হয়েছে যে মানুষের আসলে, তুমি কখনো আসল নকল, মানে তার যে হারটা ছিল এটা আসলে একটা নকল হার ছিল। শুধুমাত্র তার গেট আপ, তার যে বাহিরের আহ চলাফেরা, তার যে সামাজিক পরিচয়, সবকিছুর জন্য মনে হচ্ছে সে আসলে একটা নকল হার পড়তে পারে না, সে তো আসল হার পড়েছে। তো দেখো, এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই লেসনটা শেখা হচ্ছে যে প্রথমত অতিরিক্ত লোভ করা উচিত না। তোমার যে সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে তোমার যতটুকু সম্ভব সেটাই তোমার করা উচিত। সেকেন্ড অফ অল হচ্ছে যে বাহিরের চাকচিক্য কখনো একটা মানুষকে ডিফাইন করতে পারে না। তোমার রুচিগত বোধ, তোমার যে ব্যবহার, তোমার আরো যে বিষয় বুদ্ধি, এগুলা হচ্ছে একটা মানুষের পরিচয় হিসেবে থাকা উচিত। কখনোই দামি জিনিসপত্র পরা, দামি দামি জিনিস দেখা, দামি দামি জিনিস নিয়ে ঘোরাফেরা করা, এগুলো কখনো একটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে না। তো এই ছিল মোটামুটি আমাদের নেকলেস যে গল্পটা, সেটা আমরা মোটামুটি পড়ে ফেলেছি। আমি খুব বেশি সময় এখানে নিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু সিলেবাসেও নাই, আমরা একদিনের মধ্যে আজকে ক্লাসটা শেষ করে ফেললাম। তো আমাদের শর্ট সিলেবাস ছাড়া যে ক্লাসগুলো রয়েছে এগুলোকে আমরা চেষ্টা করবো এভাবে শর্ট শর্ট সিলেবাসের বাহিরের জিনিস একদম শর্টে পড়ে ফেলার জন্য, যেন আমাদের আইডিয়াটুকু থাকে যে আচ্ছা এই গল্পটাতে কি কি বিষয় নিয়ে পড়ানো হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা। অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা জয়েন করেছিলা। হোপফুলি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে জানাতে পারো। যদিও সিলেবাসে নাই, তাও আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে একটু সময় দিয়ে এই গল্পটা পড়ে ফেলার জন্য, তাহলে ওভারঅল তোমরা বেশ ভালো একটা ধারণা নিয়ে থাকতে পারবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে দেখা হবে আরো নতুন কোনো টপিক নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি, সেটা হলো লাল সালু নিয়েও আমরা পড়াবো। তোমাদের সিরাজউদ্দৌলা নাটকটা পড়াবো। চিন্তা করো না, আমাদেরকে আমাদের মতো পড়াতে দাও। দেখবা যে তোমার সিলেবাসটা সুন্দরভাবে শেষ হয়েছে। শর্ট সিলেবাসের এই পার্ট গুলো আমরা পড়েছি সেগুলো সবগুলো একটু ভালো মতো প্লিজ পড়ে ফেলার চেষ্টা করো। ঠিক আছে? ওকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে।